প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে আমরা এসএসসি ফিজিক্সের পঞ্চম অধ্যায়ের 5.3.4 অর্থাৎ প্যাসকেলের সূত্রটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসকেলের সূত্রটি খুবই সহজ। এই প্যাসকেলের সূত্রটি আমরা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি আলোচনা করার চেষ্টা করব এবং আমি আশা করছি আপনারা খুব সহজেই এই লেকচারটি বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাদের এই লেকচারের পরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। তো আসুন আমরা শুরু করা যাক প্যাসকেলের সূত্র। তো প্যাসকেলের সূত্রটার বিবৃতি পড়ার আগে আমরা একটি প্রয়োজনীয় জিনিস সম্পর্কে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এটা আপনাদের হাতের পাশেই আছে, আপনারা এটা সবাই পরিচিত এটার সাথে। আমরা একটা সিরিঞ্জ আমার হাতে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই সিরিঞ্জের দুটো অংশ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা অংশ হচ্ছে ফাঁপা সিলিন্ডার, যার ভেতরে ফাঁপা জায়গা আছে যেখানে তরল পদার্থকে রাখা যায়। আর একটি অংশ দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে পিস্টন। পিস্টনের এটা আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো রঙের অংশ আছে একদম এর শীর্ষ প্রান্তে, ঠিক আছে। এটি রাবার দিয়ে তৈরি সাধারণত, এবং এটি ভেদ করে কোনো তরল বা বায়বীয় পদার্থ যেতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এই পিস্টনটা এই সিলিন্ডারের ফাঁপা অংশের ভেতরে যেতে পারে এবং এটাকে আমরা চাপ প্রয়োগ করলে এটা ভেতরের দিকে প্রবেশ করবে, আর যদি এটাকে আমরা টানি তাহলে এটা আবার পেছন দিকে সরে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সিলিন্ডারের সাহায্যে আমরা বা এই সিরিঞ্জের সাহায্যে আমরা এই পাত্রে রাখা তরলকে উপরের দিকে উঠাতে চাই। সেজন্য আমাকে পিস্টনটিকে ভেতর থেকে বাইরের দিকে টানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভেতর থেকে বাইরের দিকে টানার পর আমরা দেখতে পাচ্ছি এই সিরিঞ্জটি যে সিলিন্ডার অংশ সেখানে তরল পদার্থ জমা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টি বোঝার চেষ্টা করব এখন, সেটা হচ্ছে এই সিলিন্ডারটি যদি আমি আরও পেছন দিকে নিয়ে আসি, আপনারা দেখবেন এই তরল পদার্থ পেছন দিকে চলে আসবে। যদি আমরা এটাকে এবার বাইরে থেকে ভেতরের দিকে বল প্রয়োগ করি তাহলে এই পিস্টনটা তরলটাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পিস্টনটি এমনভাবে কাজ করে যে এই সিলিন্ডারের ভেতরে সে ঘর্ষণহীনভাবে ওঠানামা করতে পারে এবং কোনো তরল পদার্থকে সে একদম ঠেলে বা কেকে সামনের দিকে নিয়ে যায়। তরল পদার্থের একটি ফোঁটাও সেখানে অবশিষ্ট থাকতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটাকে বল প্রয়োগ করি পেছন থেকে অর্থাৎ বাইরে থেকে ভেতরের দিকে, তাহলে সে তরল পদার্থকে ঠেলে সামনের দিকে নিয়ে যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে পিস্টনের কাজ, যে যার দ্বারা আমরা তরল পদার্থের উপর সহজেই বল প্রয়োগ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আসুন এবার আমরা প্যাসকেলের বিবৃতিটা পড়ার চেষ্টা করি। প্যাসকেল উনি একজন খুব জনপ্রিয় গণিতবিদ ছিলেন, সেই সাথে একজন ধর্মযাজক ছিলেন এবং উনি একজন পদার্থবিদও ছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, উনি একজন ফ্রেঞ্চ বিজ্ঞানী, মানে ফ্রান্সে ওনার বাড়ি, এবং উনি সম্ভবত 1647 সালে এটা আবিষ্কার করেন, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানী প্যাসকেল বলছেন, একটি আবদ্ধ পাত্রে প্রবাহী মানে তরল বা বায়বীয় পদার্থ রেখে যদি বাইরে থেকে কোনো অংশে চাপ প্রয়োগ করা হয়, আমি যতটুকু বল প্রয়োগ করব একক ক্ষেত্রফলে, তো তাহলে চাপ অনুভূত হবে। তো সেই চাপ কিছুমাত্র না কমে সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং যে তরলটা আমরা নিয়েছি তার ভেতরে, অর্থাৎ যে প্রবাহী পদার্থটি রেখেছি তার সংলগ্ন যে পাত্র, যে চাপটা আপনি প্রয়োগ করেছেন ওই পাত্রের গায়ে ওই চাপটা লম্বভাবে ক্রিয়া করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কতগুলো চিত্রের সাহায্যে আপনাদের এই প্যাসকেলের সূত্রটা বোঝানোর চেষ্টা করব। আমরা প্রথম যে চিত্রটি চিন্তা করেছি সেই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো রঙের পিস্টন এঁকেছি একটি সিলিন্ডারের ভেতরে, আর একটি গোল অংশ আছে যার ভেতরে আমরা তরল রেখেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই পিস্টনটির উপরে বল প্রয়োগ করব এবং এই যে গোল যে পাত্রটি সেখানে 5টি ছিদ্র করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, ABCDE 5টি ছিদ্র করা আছে এই পাত্রে। এখন আমি যদি এই পিস্টনটির উপরে, অর্থাৎ আমরা চিন্তা করলাম এই পিস্টনটির বা সিলিন্ডারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A। এখন আমি যদি এই পিস্টনটির উপর থেকে নিচের দিকে
এফ পরিমাণ বল প্রয়োগ করি, আমি যদি এই পিস্টনটির উপরে উপর থেকে নিচের দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে এই যে ক্ষেত্রফল আমরা চিন্তা করেছি, অর্থাৎ এই যে সিলিন্ডার আকৃতির যে অংশটা তার ক্ষেত্রফল হচ্ছে যদি এ, তাহলে এ ক্ষেত্রফলের উপর যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে এখানে পি পরিমাণ চাপ অনুভূত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব যে আমরা এই পাত্রের এই অংশটার উপর বল প্রয়োগ করেছি, আর এই অংশটার উপরে বল প্রয়োগ করলে সেই যে চাপটা সেখানে অনুভূত হচ্ছে, এই চাপ কোনো অংশে কমে যাচ্ছে না এবং এই তরলের ভেতরে বা তরলের মাধ্যমে সব দিকে সমানভাবে সঞ্চালিত হচ্ছে, যে জন্য আমরা দেখতে পাবো যে সব কয়টি ছিদ্র দিয়েই পানি নির্গত হচ্ছে বা তরল নির্গত হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ফিগার 1 থেকে আমরা বুঝলাম যদি এই প্রান্তে বা এই অংশে প্রযুক্ত চাপ তরলের ভেতর দিয়ে সব দিকে সমানভাবে সঞ্চালিত না হতো, তাহলে এই সব কয়টি ছিদ্র দিয়ে কিন্তু তরল নির্গত হতো না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এই প্র্যাকটিক্যালটা দেখব একটু পরে, তখন আমরা দেখব যে তরলটা নির্গত হচ্ছে, এই নির্গমন যে মুখ, অর্থাৎ এ যে ছিদ্র আছে এখান থেকে যে তরল নির্গত হচ্ছে, এখান থেকে সে তরল নির্গত হচ্ছে, এই প্রত্যেকটা নির্গমন মুখের সাথে তরল যে নির্গত হচ্ছে, আপনারা খেয়াল করবেন পাত্রের পৃষ্ঠের সাথে ওটি লম্ব, যেহেতু সেখানে অভিকর্ষ বল কাজ করে, এই জন্য আপনি যত দূরে যাবেন দেখবেন পাত্রগুলো ভূমির দিকে আকর্ষণের জন্য ভূমির দিকে নেমে যাবে, কিন্তু একদম পাত্র থেকে যখন নির্গত হবে সেই মুহূর্তে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন ওই তরলটা পাত্রের গায়ের সাথে লম্বভাবে কাজ করছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিগার 1 থেকে প্যাসকেলের সূত্রের দুটো অংশই বুঝতে পারলাম। প্রথম অংশ হচ্ছে যতটুকু চাপ আপনি প্রয়োগ করবেন সেই চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, এবং দ্বিতীয় অংশ হচ্ছে ওই চাপটা এই যে পাত্র আপনি দেখতে পাচ্ছেন এই পাত্রের দেওয়ালে লম্বভাবে ক্রিয়া করবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল প্যাসকেলের সূত্র। আমরা ফিগার 2 তে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেই চিত্রটি একটি বিশেষ ব্যবস্থা, সেটি হলো এখানে 4টি আলাদা আলাদা ছিদ্র করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, এবং এই 4টি যে আলাদা পথ বা আলাদা, মনে করেন এখানে একটা পিস্টন আপনারা দেখতে পাচ্ছেন, 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 অর্থাৎ এই সব কয়টা পিস্টন এই যে সিলিন্ডার আকৃতির যে অংশ, অর্থাৎ এই যে সিলিন্ডারের আকৃতির যে অংশ, অর্থাৎ যেগুলো কালো রং দিয়ে আঁকা, এই সিলিন্ডারের অংশের ভেতরে এই পিস্টনগুলো ঘর্ষণীয়ভাবে ভেতরের দিকে এবং বাইরের দিকে চলতে পারে। ওকে, আমরা এই পিস্টনের প্রথম যে ক্ষেত্রফলটা চিন্তা করছি সেই ক্ষেত্রফলটি হচ্ছে এ, অর্থাৎ আমরা এই প্রথম যে পিস্টনটি আমরা চিন্তা করছি এই পিস্টনটিতে তাহলে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, অর্থাৎ আমরা বলছি P1 হচ্ছে F/A। তাহলে এখানে এই পরিমাণ চাপ অনুভূত হচ্ছে, অর্থাৎ এ ক্ষেত্রফলের উপরে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আপনাদেরকে বলতে চাই যে এখানে P1 অর্থাৎ এই ক্ষেত্রফলে চাপের পরিমাণ F/A। এখন আমরা এই যে চাপটা তরলের অনুভূত হবে সেই চাপটা এখন কি করবে, সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, অর্থাৎ এই যে চাপটা আপনি একটা পিস্টনের উপর বাইরে থেকে ভেতরের দিকে প্রয়োগ করছেন সেই চাপটা তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। এবং আমরা দেখব যে সব কয়টি পিস্টন, আপনারা দেখছেন আমি লাল রঙের কালি দিয়ে এখানে তীর চিহ্ন দিয়ে রেখেছি, সেটা ভেতর থেকে বাইরের দিকে, আমরা সব কয়টা পিস্টন দেখব ভেতর থেকে বাইরের দিকে সরে গেছে, ঠিক আছে, ভেতর থেকে বাইরের দিকে, কিন্তু আমি বল প্রয়োগ করেছিলাম কিন্তু বাইরে থেকে ভেতরের দিকে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে চাপটা আমি এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত করেছি সেই চাপটা তরলের ভেতর দিয়ে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়েছে। এবং আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে যে চাপ P2 সেটির পরিমাণও F/A, কারণ এই যে সিলিন্ডারটা আমরা নিয়েছিলাম, যে ক্ষেত্রফলের উপর আমরা F পরিমাণ বল প্রয়োগ করেছিলাম, এই যে দ্বিতীয় যে পিস্টনটি আছে সেই পিস্টনটির ক্ষেত্রফলও সেম, অর্থাৎ প্রথম পিস্টনের ক্ষেত্রফল, দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল, তৃতীয় পিস্টনের ক্ষেত্রফল, চতুর্থ পিস্টনের ক্ষেত্রফল সেম।
ফলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পিস্টনে আমরা সেম পরিমাণ চাপ অনুভব করতে পারছি। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটি ক্ষেত্রফলে আপনি যতটুকু বল প্রয়োগ করবেন একক ক্ষেত্রফলে সেখানে অনুভূত চাপ তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। এবং এই যে পিস্টনগুলো ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে সেইটা দেখে আমরা বুঝতে পারছি ওই চাপটা যে প্রবাহী সংলগ্ন যে পাত্র সেই পাত্রের দেওয়ালের সাথে লম্বভাবে কাজ করছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ফিগার 3-তে আসব। এটা আপনারা দেখে আপনাদের আরো ভালো লাগবে এই বিষয়টি। তো আমরা এখানে একটু খেয়াল করব, আমরা এই চিত্রে এসে যে 4টি পিস্টন ব্যবহার করেছি, আমরা প্রথম যে পিস্টনটি ব্যবহার করেছি সেই পিস্টনটির ক্ষেত্রফল হচ্ছে এ। আমরা দ্বিতীয় পিস্টন যেটা ক্ষেত্র ব্যবহার করেছি তার ক্ষেত্রফল হচ্ছে প্রথমটি দ্বিগুণ অর্থাৎ 2 ইন্টু এ। আমরা তৃতীয় যে পিস্টনটি অনুভব করে দেখিয়েছি এখানে তার ক্ষেত্রফল প্রথমটির ক্ষেত্রফলের 3 গুণ। আমরা চতুর্থ যে পিস্টনটি দেখতে পাচ্ছি সেই পিস্টনটির ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রফলের 4 গুণ। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে A1 ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করছি F। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে P ইকুয়াল টু পাচ্ছি F বাই A। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা এই যে পিস্টনটা আছে এই পিস্টনটির উপরে P1 চাপ প্রয়োগ করেছি যেটাকে আমরা বলছি F বাই A। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এখান থেকে আলোচনা করব যে এই যে চাপটা আমি প্রয়োগ করছি সেই চাপটা এই যে তরল পাত্রের ভেতরে বা আবদ্ধ পাত্রের ভেতরে রাখা আছে সেই তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত করবে এবং পাত্রের দেওয়ালের গায়ে সেটি লম্বভাবে ক্রিয়া করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সিলিন্ডার, যে সিলিন্ডারটার ক্ষেত্রফল এ তার উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এই সিলিন্ডারটি P1 চাপ অনুভব করছে, যে চাপটা তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হচ্ছে। আমরা এখন আলোচনা করব এই যে দ্বিতীয় যে পিস্টনটি, এই দ্বিতীয় পিস্টনটি কতটুকু চাপ অনুভব করছে বা কতটুকু বল অনুভব করছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তো অনুভূত চাপের পরিমাণ তো F বাই A থাকবে, কারণ আপনি তরলের ভেতরে যতটুকু চাপ দেবেন সেই চাপের পরিমাণ হবে F বাই A, কারণ আপনি তরলের উপর বাইরে থেকে ভেতরের দিকে বল প্রয়োগ করছেন F পরিমাণ। তাহলে F বাই A তার মানে হচ্ছে আমরা সেটাকে বলছি P1। আচ্ছা, এই চাপটা তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এই যে পিস্টনটি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পিস্টন, সেখানেও চাপের পরিমাণ হচ্ছে F বাই A। এই যে তৃতীয় পিস্টন, সেখানেও বাইরে থেকে ভেতরের দিকে চাপের পরিমাণ F বাই A। এই যে চতুর্থ পিস্টন আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও চাপের পরিমাণ F বাই A। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে চাপের পরিমাণ তো সেম, ওকে, কিন্তু আমরা দ্বিতীয় ফিগারে দেখেছিলাম প্রত্যেকটা পিস্টনের ক্ষেত্রফল সেম, সেই জন্য আমরা দেখেছিলাম যে পিস্টনগুলো ভেতর থেকে বাইরের দিকে খুলে গেছিল একটা পিস্টনে বল প্রয়োগ করলে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পিস্টনটি যদি আমরা খুলতে চাই তাহলে অবশ্যই প্রথম পিস্টনের থেকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, কারণ আমরা জানি P ইকুয়াল টু F বাই A। তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাপ এবং বল পরস্পর সমানুপাতিক। অর্থাৎ আমরা এখানে যে ক্ষেত্রফলটা চিন্তা করছি এই ক্ষেত্রফলটা যেহেতু বেশি, তাহলে এই গেটটা খোলার জন্য আপনাকে বেশি বল প্রয়োগ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় যে গেটটি আছে সেই গেটটির ক্ষেত্রফল আরো বেশি, ফলে সেখানে আপনাকে আরো বল প্রয়োগ করতে হবে। তার মানে আমরা এখন চিন্তা করছি গেটগুলো খুলবে কি না। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন স্যার? কারণ আমরা তো বলছি যে আমি এই ছোট পিস্টনে চাপ প্রয়োগ করছিলাম F বাই A, তাহলে এই চাপটা তরলের সব দিকে সঞ্চালিত হবে, তাহলে গেটগুলো কি খোলা সম্ভব? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, গেট খোলার জন্য আমাকে বলটা হিসাব করতে হবে। তাহলে আমি যদি বলটা হিসাব করতে চাই তাহলে F ইকুয়াল টু আসলে P ইন্টু A। তাহলে আমরা এখন দ্বিতীয় যদি পিস্টনের জন্য চিন্তা করি, অর্থাৎ সেকেন্ড পিস্টনের জন্য, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন সেকেন্ড পিস্টনের চাপের পরিমাণ আসলে F বাই A, আর সেকেন্ড পিস্টনের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল কিন্তু 2 ইন্টু A।
তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনারা এটা চিন্তা করেন তাহলে আমরা এখানে দেখব এ আর এ কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে 2F পরিমাণ বল অনুভূত হবে। তাহলে 2F পরিমাণ বল যদি অনুভব হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এফটা আমরা প্রয়োগ করেছিলাম প্রথম পিস্টনের উপর, যার ক্ষেত্রফল ছিল এ, এখন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পিস্টনে এসে সেই অনুভূত বলের পরিমাণ হয়ে গেছে যে প্রথমে আমি বলটা প্রয়োগ করেছিলাম তার দ্বিগুণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চাপ তরলের সব দিকে সমান, কিন্তু ক্ষেত্রফল বেশি হলে সেখানে অনুভূত বলের পরিমাণও কি হচ্ছে, বেশি হচ্ছে। এই জন্য এই গেট কিন্তু এখান থেকে খুলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় চিত্রে যদি আসি, অর্থাৎ তৃতীয় পিস্টনে যদি আসি, অর্থাৎ 3 পিস্টনের জন্য যদি আমরা এফ বের করতে চাই, তাহলে এফ ইকুয়াল টু পি ইন্টু এ। আমরা এখানে সমীকরণটা লিখে রেখেছি এফ ইকুয়াল টু পি ইন্টু এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো বলছি আমরা যে চাপটুকু দিব সেই চাপ কিছুমাত্র কমে যাবে না, তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, কোনো একটা বস্তু যদি তরলের মধ্যে ডুবাই তাহলে ওই বস্তুটা তরলের সব দিক থেকে সমানভাবে চাপ অনুভব করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পি মানে হচ্ছে এফ বাই এ। কেন প্রতিবার আমি এফ বাই এ লিখবো? কারণ আমি চাপ তো প্রয়োগ করেছিলাম P1 এফ বাই এ, তাহলে সেই চাপ তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারছি এ মানে হচ্ছে 3 ইন্টু এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় যে পিস্টনটি তার ক্ষেত্রফল 3a, অর্থাৎ প্রথম ক্ষেত্রফলের 3 গুণ। প্রিয় শিক্ষার্থীরা, চাপ একই থাকলেও এখানে যে ফোর্স ভেতর থেকে বাইরের দিকে অনুভূত হবে সেই ফোর্সের পরিমাণ আপনারা দেখেন, প্রথম যে ফোর্স আপনারা প্রয়োগ করেছিলেন A1 ক্ষেত্রফলের উপর F, তার 3 গুণ ফোর্স আপনি এখানে পাবেন। অর্থাৎ চাপ একই আছে কিন্তু ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে এখানে কিন্তু অনুভূত বলের পরিমাণ প্রথম পিস্টনে প্রযুক্ত বলের 3 গুণ অনুভব হচ্ছে। তার মানে এই গেটটিও কিন্তু খুলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 4th গেটের কথা চিন্তা করি, অর্থাৎ 4 নম্বর গেটের কথা চিন্তা করি, তাহলে আপনারা এখানে লিখতে পারেন F ইকুয়াল টু পি ইন্টু এ। তাহলে পি মানে হচ্ছে চাপ কত অনুভব করছে। আপনি প্রথমে যে চাপটুকু প্রয়োগ করেছিলেন সেই চাপটুকুই সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়েছে, কারণ আপনি তো আর অন্য কোথাও বল প্রয়োগ করেননি, আপনি বলটা এই প্রথম পিস্টনে প্রয়োগ করেছিলেন। তাহলে সেই বলটা আপনি এ ক্ষেত্রফলে অর্থাৎ এফ বাই এ চাপ প্রয়োগ করেছিলেন, ইন্টু এই 4 নম্বর যে পিস্টন তার ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু এ, অর্থাৎ প্রথমটা 4 গুণ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এ কাটাকাটি হয়ে গেল, তাহলে 4 ইন্টু এফ। তাহলে বাচ্চারা আপনারা খেয়াল করবেন, এই 4 নাম্বার গেট খোলার জন্য 4 নিউটন বল মানে প্রথম পিস্টনে প্রযুক্ত বলের 4 গুণ বল এখানে প্রযুক্ত হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা সম্ভব, কিন্তু চাপ কিন্তু প্রত্যেকবারই এফ বাই এ। তাহলে প্যাসকেলের সূত্রটা আমরা এই 3টা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে সঠিক রেজাল্টটি পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যতটুকু চাপ বাইরে থেকে প্রয়োগ করা হবে ওই তরলের উপরে, তাহলে ওই চাপটুকু কোনো মাত্রায় কমে যাবে না, সেম পরিমাণ থাকবে, এফ বাই এ পরিমাণই থাকবে, এবং সেই চাপ তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, এবং তরলের সংলগ্ন যে পাত্র সেই পাত্রের সাথে সেটি লম্বভাবে ক্রিয়া করবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যে চিত্রগুলো এখানে দেখেছেন, আমরা এখন আপনাদের সামনে সেই চিত্রগুলোকে জীবন্তভাবে অর্থাৎ প্র্যাকটিক্যালি উপস্থাপন করতে চাই। আপনারা সবাই মনোযোগের সাথে প্র্যাকটিক্যালগুলো দেখার চেষ্টা করবেন। তো আমরা প্র্যাকটিক্যাল শুরু করছি। আমরা প্রথমে যে প্র্যাকটিক্যালটা করব সেটা হচ্ছে আমরা একটি বোতল, ঠিক আছে, সেই বোতলের চারিপাশে আমরা কতগুলো ছিদ্র করে রেখেছি। সেই বোতলের ভেতরে যখন আমরা পানি রাখবো তখন পানির উপরে ওজনজনিত বলের কারণে বোতলের ওই ছিদ্রগুলো থেকে পানিগুলো বের হবে। আপনারা সবাই সেই পানিরগুলোর দিকে, সেই যে পানির যেটা নির্গত হচ্ছে ওই বোতলের নির্গমন মুখের দিকে আপনারা সবাই মনোযোগ রাখবেন। আপনারা দেখবেন সবগুলো ছিদ্র দিয়েই পানি নির্গত হচ্ছে, এবং নির্গমন মুখ যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন তরলগুলো ওই দেওয়ালের সাথে লম্ব আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্র্যাকটিক্যালটা প্রথম দেখাবো সেই প্র্যাকটিক্যালটা দুটো অংশ আমরা দেখাবো, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ দেখাবো, একটা হচ্ছে টপ ভিউ দেখাবো। আপনারা রেডি হয়ে যান, প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্র্যাকটিক্যালটা যখন শুরু করছি আপনাদের মনোযোগ আমি যে
পাত্রটি নিয়েছি, অর্থাৎ যে পানির বোতলটি নিয়েছি, সেই পানির বোতলের পৃষ্ঠের দিকে, অর্থাৎ আমি যখন এই বোতলের মুখটি খুলব তখন এই পাত্রের নিচের দিকের দেওয়ালের সাথে কিছু ক্ষুদ্র ছিদ্র করা আছে, আপনারা সেখানে তাকাবেন। তো আপনারা খেয়াল করবেন এই যে তরলের ওজনজনিত যে বল, তার জন্যই নিচের দিকে চাপ অনুভূত হচ্ছে এবং ওই যে গভীরতায় ছিদ্রগুলি করা আছে সেখান থেকে পানি নির্গত হচ্ছে। আমরা নির্গত পানির নির্গমন মুখ এবং দেওয়ালের পৃষ্ঠ খেয়াল করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে ফ্রন্ট ভিউ অর্থাৎ সাইড থেকে এটা দেখতে চাই, তো এরপরে আমরা ফ্রন্ট থেকে দেখব। সবাই মনোযোগ আকর্ষণ করছি, মনোযোগ রাখবো পাত্রের নিচের অংশের দেওয়ালের গায়ে যেখান থেকে পানি নির্গত হচ্ছে সেখানে। প্রিয় শিক্ষার্থীরা, তার শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন পানি নির্গত হচ্ছে এবং দেওয়ালের সাথে সেটি লম্ব। তো আমরা এখন পরবর্তীতে টপ ভিউটা দেখতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা উপর থেকে এখন প্যাসকেলের সূত্রটির প্র্যাকটিক্যালটি দেখতে পাবেন। আপনারা যখন সাইড ভিউ দেখেছিলেন তখন পাত্রের সাথে লম্ব বিষয়টি হয়তো বুঝতে অসুবিধা থাকলেও এখন আর আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে আপনারা পরীক্ষাটি দেখার চেষ্টা করেন। আপনারা দেখছেন পানি নির্গত হচ্ছে, সব কয়টি ছিদ্র দিয়ে সমানভাবে পানি পড়ছে এবং সেটি পাত্রের সাথে লম্ব। শিক্ষার্থীরা, আমরা একটু আগের যে প্র্যাকটিক্যালটা দেখলাম, সেই প্র্যাকটিক্যালটাতে একটি বোতলের উপরে আমরা যে ওজনজনিত বল, সেই বলের জন্য তরল পৃষ্ঠে যে চাপ, সেই চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়েছিল বলে পাত্রের নিচের দিকে অর্থাৎ পানির বোতলের নিচের দিকে করা অনেকগুলো ছিদ্র দিয়ে সমানভাবে পানি নির্গত হচ্ছিল এবং ওই পানি নির্গমন মুখের ওই পৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে আসলে লম্বভাবেই ক্রিয়া করছিল। কিন্তু যেহেতু অভিকর্ষ বল প্রবল, সেহেতু আমাদের কাছে মনে হচ্ছিল পানি একদম বেঁকে গিয়ে নিচের দিকে পড়ছে। তো আমরা প্যাসকেলের প্রথম অংশটা সঠিকভাবে বুঝতে পারলেও পাত্রের দেওয়ালের সাথে যে চাপটি লম্ব সেটা বুঝতে একটু কনফিউজ ছিলাম। তো এই জন্য আমি আপনাদের ফিজিক্স ল্যাবে একটি প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি, যেটা আপনারা ইউটিউবে এটা দেখতে পারেন এবং আপনারা এটা নিজেরা বাসায় তৈরি করে এটা প্র্যাকটিস করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা পানির বোতল নিয়েছি আর 5টা সিরিঞ্জ এখানে ব্যবহার করেছি। সেই সিরিঞ্জগুলো আমরা আঠার সাহায্যে পানির গায়ে আটকে দিয়েছি, পাত্রের গায়ে আটকে দিয়েছি। পাত্রের দেওয়ালের সাথে ওই সিরিঞ্জগুলো যে লম্ব, সেটা আপনারা বুঝতে পারলেই প্র্যাকটিক্যালটা আপনারা বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, যে সিরিঞ্জগুলো আমরা এখানে দেখছি সেই সিরিঞ্জগুলো পাত্রের দেওয়ালের সাথে লম্ব। আপনি খেয়াল করুন, এখানে যে 4টা সিরিঞ্জ আছে সেই 4টা সিরিঞ্জ প্রত্যেকটাই পাত্রের দেওয়ালের সাথে লম্ব এবং অপর আরেকটি সিরিঞ্জ যার সাহায্যে আমরা বল প্রয়োগ করব, সেই সিরিঞ্জের মধ্যে কিছু পানি রেখেছি, পানি রেখে পিস্টনটাকে আমরা উপরে উঠিয়ে রেখেছি। এখন পিস্টনটিতে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে ওই সিলিন্ডারের নির্দিষ্ট ক্ষেত্রফলে চাপ অনুভূত হবে, সেই চাপ তরল থেকে তরলে সঞ্চালিত হবে এবং সব দিকে সমানভাবেই সঞ্চালিত হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা এখানে খেয়াল রাখবো সেই বিষয় হচ্ছে 1 নম্বর বিষয় হচ্ছে যে সিরিঞ্জগুলো এখন এখানে লাগানো আছে, অর্থাৎ যে পিস্টনগুলো আমরা এখানে ব্যবহার করব সেই পিস্টনগুলো দেওয়ালের সাথে লম্ব কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখেন এই পিস্টনটির কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে পাত্রের সাথে দেখেন এটা 90 ডিগ্রি কোণে আছে, তার মানে এটা লম্ব। অনুরূপভাবে এটাও 90 ডিগ্রি কোণে আছে, এটাও লম্ব। অনুরূপভাবে এটাও 90 ডিগ্রি কোণে আছে, এটাও লম্ব। অনুরূপভাবে যেটা পেছনের দিকে আছে সেটাও আসলেই লম্ব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে পিস্টনটির উপরে বল প্রয়োগ করব, সেই পিস্টনটি দ্বারা আমি বল প্রয়োগ করব বাইরে থেকে ভেতরের দিকে। আমরা যখন থিওরি পড়ছিলাম তখন আমরা 3 নম্বর বা 2 নম্বর ফিগার যেটা বুঝিয়েছিলাম আপনাদের, যে আমি একটা পিস্টন দিয়ে বাইরে থেকে ভেতরের দিকে বল প্রয়োগ করি আর বাকি পিস্টনগুলো ভেতর থেকে বাইরের দিকে বল অনুভব করে ভেতর থেকে বাইরের দিকে সরে আসে।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে সেই সেম প্র্যাকটিক্যালটাই আমরা এখানে পিস্টনের সাহায্যে বাইরে থেকে ভেতরের দিকে বল প্রয়োগ করব। ওই বলটা একক ক্ষেত্রফলের উপর বা একটি নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে চাপ আকারে অনুভূত হবে এবং সেই চাপ তরলের মধ্যে সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। এবং যেহেতু ওই চাপটা পাত্রের দেওয়ালের সাথে লম্ব থাকে, তাই ওই যে পিস্টনগুলোর কথা আমরা বলছি, যে 4টা পিস্টন আমরা পাত্রের সাথে আটকে রেখেছি, সেই পিস্টনগুলো ভেতরের দিকে ঢুকানো আছে, সেটি আস্তে আস্তে বাইরের দিকে নির্গত হবে। যদি বাইরের দিকে নির্গত হয়, তাহলে আমরা প্যাসকেলের সূত্রের দ্বিতীয় অংশটা সঠিকভাবে ফিল করতে পারবো যে চাপ দেওয়ালের সাথে লম্ব থাকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু চেষ্টা করি মনোযোগ রাখতে পিস্টনের দিকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পিস্টনগুলোর দিকে মনোযোগ রাখতে চাই। তো আমরা প্র্যাকটিক্যালটা শুরু করার চেষ্টা করছি। আপনারা মনোযোগ দিয়ে, পিস্টনগুলো ভেতরের দিকে ঢুকানো আছে, চাপটা দেওয়ালের সাথে লম্ব হওয়ার কারণে পিস্টনগুলো খুলে যাবে, চাপটা সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে বলেই 4টা পিস্টন ভেতর থেকে বাইরের দিকে খুলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা মনোযোগ দিচ্ছেন। তো আমরা শুরু করছি প্র্যাকটিক্যালটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আমরা বল প্রয়োগ করছি এবং 4টা পিস্টনই ভেতর থেকে বাইরের দিকে খুলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা থেকে আমরা বুঝলাম যে বলটা আমরা প্রয়োগ করছি নির্দিষ্ট ক্ষেত্রফলে, তার জন্য তরল পৃষ্ঠে যে চাপ অনুভূত হচ্ছে, সেই চাপ তরলের মধ্যে সব জায়গায় সঞ্চালিত হচ্ছে এবং সব জায়গায় সব দিকে সমানভাবে সঞ্চালিত হওয়ার কারণে এই 4টি পিস্টনই কিন্তু খুলে গেছে। এবং আমরা এই 4টি পিস্টন খুলে যাওয়ার সাথে সাথে আমরা আরেকটি জিনিস অনুভব করতে পারছি, সেটি হচ্ছে তরলে অনুভূত চাপ তরলের সংলগ্ন যে পাত্র, সেই পাত্রের সাথে লম্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার থিওরিতে ফিরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসকেলের সূত্রের প্র্যাকটিক্যাল দেখার পর আমরা আবার আমাদের থিওরি ক্লাসে ফিরে এসেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসকেলের সূত্রের বিবৃতি শিখলাম এবং আমরা প্র্যাকটিক্যালের সাহায্যে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করলাম যে আসলে আমরা আমাদের অনেক ঘটনা থেকে সেটা দেখাতে পারি যে তরল পদার্থের উপরে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের গায়ে এই চাপ লম্বভাবে ক্রিয়া করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিগার 3তে দেখেছিলাম যে আমরা এখানে 3টি ভিন্ন ক্ষেত্রফলের যে পিস্টন নিয়েছি, সেখানে আমরা প্রথম পিস্টনে যে পরিমাণ চাপ প্রয়োগ করেছি, অর্থাৎ F পরিমাণ বল প্রয়োগ করেছি, সেই অনুভূত চাপ তরলের মধ্যে সব দিকে সঞ্চালিত হয়েছে। কিন্তু চাপ একই থাকলেও যেখানে ক্ষেত্রফল বেশি হয়েছে, সেখানে অনুভূত বল F = PA এর পরিমাণ বেড়ে গিয়েছে। প্যাসকেলের সূত্রের এই অংশ থেকে আমরা নতুন একটা নীতির কথা শিখব, যেটাকে আমরা বলছি বল বৃদ্ধিকরণ নীতি। তো বল বৃদ্ধিকরণ নীতিটার বিবৃতি এমন যে আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে, প্রিয় শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে আমরা আবদ্ধ তরল পদার্থের, তার মানে ঠিক তৃতীয় চিত্রের মতো আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম কোনো পিস্টন, তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি যে আমাদের প্রথম যে পিস্টনটি আছে, সেই পিস্টনটি বাকি পিস্টনগুলোর থেকে তুলনামূলকভাবে ক্ষুদ্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম অংশের পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে, অর্থাৎ কম ক্ষেত্রফলের কোনো জায়গায় বল প্রয়োগ করলে যখন ওখানে চাপ অনুভূত হয়, সেই চাপটা তরল পদার্থের মধ্যে সঞ্চালিত হওয়ার কারণে বড় পিস্টনে যে বলটা আপনি প্রয়োগ করেছেন, সেই বলটাই বড় পিস্টনে বহুগুণে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে 4 নাম্বার পিস্টনটা ছিল, সেই 4 নাম্বার পিস্টনে আমাদের যে বল আমরা পেয়েছিলাম, সেই বলের পরিমাণ ছিল F = P × A, অর্থাৎ P মানে হচ্ছে আমরা যে F/A প্রয়োগ করেছিলাম,
আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে 4 নম্বর পিস্টনটির ক্ষেত্রফল হচ্ছে প্রথম পিস্টনের 4 গুণ, তাহলে 4 ইন্টু এ, তাহলে এ আর এ গুণ করলাম, গুণ করলে হলো হচ্ছে 4 ইন্টু এফ। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যে বলটা আমরা ক্ষুদ্রতম পিস্টনে অর্থাৎ প্রথম পিস্টনে প্রয়োগ করেছিলাম সেই বলটা 4 গুণ অনুভব হচ্ছে এখন বড় পিস্টনে, অর্থাৎ যার ক্ষেত্রফল 4a, এই ক্ষেত্রফলে এসে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে বল বৃদ্ধিকরণ নীতিতে যে আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টনে, প্রিয় শিক্ষার্থীরা, এর বৃহত্তম পিস্টনে সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশে অর্থাৎ কম ক্ষেত্রফলে আপনি যদি বল প্রয়োগ করেন, সেই বলটা যদি বেশি ক্ষেত্রফলে অনুভূত হয় তাহলে সেটি বহু গুণে বৃদ্ধি পেয়ে আপনি অনুভবটা করতে পারবেন, তার মানে বেশি বল পেতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করব। সেই ম্যাথমেটিক্যালি বোঝার জন্য আমরা এখানে চিত্রের সাহায্যে আপনাদের সিরিজ তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বল বৃদ্ধিকরণ নীতির ম্যাথমেটিক্যাল টার্মটা পড়ার আগে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নিতে চাই যে আসলে বল বৃদ্ধিকরণ নীতিটা আমরা কিভাবে চিন্তা করছি। তো আমরা এখানে একটি ব্যবস্থা, একটি সিস্টেম, একটি প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি সেই সিরিজ ব্যবহার করেই, এবং দুটি সিরিজের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে আমার বাম হাতে যে সিরিজটি আপনারা দেখছেন এটির ক্ষেত্রফল কম, আমার ডান হাতের সিরিজটার ক্ষেত্রফল তুলনামূলকভাবে অনেক বেশি। তো আমরা এই দুটি পিস্টনকে একটি সরু তারের সাহায্যে, মানে সরু পাইপ বা নলের সাহায্যে, আঠার সাহায্যে আটকে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের ছোট পিস্টনটি তরল দ্বারা পূর্ণ রয়েছে এবং আমাদের বড় পিস্টনটি তে তরল এর উচ্চতা খুবই কম, সামান্য একটু তরল রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমি ছোট পিস্টনটিতে বল প্রয়োগ করছি, আপনারা খেয়াল করেন, যখন আমি ছোট পিস্টনটিতে বল প্রয়োগ করছি, এখানে যে চাপ অনুভূত হচ্ছে তরলের মধ্যে, সেই চাপের কারণে ওখান থেকে যে তরলটা অপসারিত হচ্ছে সেই তরলটা আসলে আমাদের বড় সিলিন্ডারে এসে জমা হচ্ছে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে আমরা এই ছোট পিস্টনে যে বল প্রয়োগ করব, এই ক্ষেত্রফলে যে চাপ অনুভূত হবে সেই চাপ তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে আমাদের বড় পিস্টনে এসে পৌঁছাবে। তো বড় পিস্টনে এসে পৌঁছানোর কারণে আমরা বড় পিস্টনে ক্ষেত্রফল যেহেতু বেশি, সেহেতু চাপ একই থাকলেও আমরা সেখানে বেশি বল অনুভব করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা প্র্যাকটিক্যালি একটু দেখানোর জন্য আমি আপনাদের কাছে এখানে একটি ভর আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ভরটা আমি বড় পিস্টনের উপরে রাখবো, ঠিক আছে? উপরে রাখার পর আমি ছোট পিস্টনের সাহায্যে ছোট পিস্টনে যখন বলটা প্রয়োগ করব, প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছোট পিস্টনের ক্ষেত্রফলে অর্থাৎ কম ক্ষেত্রফলে বল প্রয়োগ করছি, তাহলে তরল একটি চাপ অনুভব করবে, সেই চাপটা তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে বড় ক্ষেত্রফলে আসবে এবং সেখানে বলটা প্রথম পিস্টনের থেকে বহুগুণ বেশি হবে। আমরা সেটা কিভাবে ফিল করতে চাই? আমরা বড় পিস্টনটির উপরে অনেক ভারী, মোটামুটি ভারী একটি বস্তু রেখেছি। আমি যখন ছোট পিস্টনে বল প্রয়োগ করছি, আপনারা দেখতে পাচ্ছেন বড় পিস্টনটি ওই ভর সহ উপরের দিকে উঠে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা খেয়াল করুন, বড় পিস্টনটির উপরে রাখা অনেক ভারী বস্তুটি উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে যদি এখানে বল বৃদ্ধি না পেতেও তাহলে এই ছোট পিস্টনে বল প্রয়োগ করে এই বস্তুটাকে ওঠানো যেত না। প্রিয় শিক্ষার্থীরা, এই চিন্তা চেতনা থেকেই আমরা বল বৃদ্ধিকরণ এটা ব্যবহার করে থাকি এবং এটা ব্যবহার করে বিজ্ঞানীরা বা আধুনিক সভ্যতার পদার্থবিজ্ঞানে অনেক কিছুই আমরা তৈরি করতে পেরেছি। তো এই তৈরি করার প্রাচীনকাল থেকে এটা শুরু হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাইড্রোলিক ব্রেক, তার মানে প্রাইভেট কার, বাস
লরি, ট্রাক এগুলোতে যে ব্রেক, হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়, এটা বল বৃদ্ধিকরণ নীতি কে ব্যবহার করে। তারপরে বড় বড় যে ক্রেন আপনারা দেখেছেন মালামাল তোলার জন্য বা মাটি খনন করার জন্য যে বড় বড় ক্রেনগুলো ব্যবহার করা হয়, সেখানেও এই বল বৃদ্ধিকরণ নীতির ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্লেনের চাকা, এখানেও হাইড্রোলিক ব্রেক ব্যবহার করার ক্ষেত্রে বল বৃদ্ধিকরণ নীতিকে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, হাইড্রোলিক জ্যাক আপনারা খেয়াল করে থাকবেন, যদি কখনো এমন হয় আপনারা আপনাদের প্রাইভেট কারটিকে ওয়াশ করার জন্য কোনো গ্যারেজে নিয়ে গিয়েছেন, ওখানে দেখবেন একটা পাটাতনের উপরে রাখার পরে ওই গাড়িটাকে উঁচু করে রাখার জন্য এরকম যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। আবার যদি মনে করেন অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনি কোথাও যাচ্ছেন, আপনার গাড়ির চাকাটি নষ্ট হয়ে গেছে, সেই চাকাটি পরিবর্তনের জন্য গাড়িটাকে উঁচু করে রাখতে হয়। আপনারা দেখবেন ছোট্ট একটা জিনিস সেখানে বেঁধে, মানে সেখানে রেখে এরকমভাবে ঘোরায় সিম্পলি, আর দেখবেন ওই বড় ভারী বাসটিও উঁচু হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোকে হাইড্রোলিক জ্যাক বা লিভার বা জগ বলে আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও হাইড্রোলিক লিফট, এক ধরনের লিফট ব্যবহার করা হয়, যে লিফটেও আসলে এরকম এই বল বৃদ্ধিকরণ নীতিকে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে বল বৃদ্ধিকরণ নীতির অনেক ব্যবহার রয়েছে, যেটা আমরা এই প্যাসকেলের সূত্র থেকে পেয়েছি, এবং প্র্যাকটিক্যালি আমরা সেটা দেখালাম। ছোট ক্ষেত্রফলে বল প্রয়োগ করলে সেই বলটার কারণে অনুভূত চাপ তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে বড় ক্ষেত্রফলের উপর এসে যখন পড়ে, তাহলে বড় ক্ষেত্রফলে অনুভূত বলের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ঘটনাকে আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে চাই। আমরা খুব সিম্পলভাবে এই ম্যাথটা আপনাদেরকে বোঝাতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীদের জন্য আমাকে একটা চিত্র আঁকতে হবে। আপনারা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করুন। চিত্রটা আমরা সিম্পলি এখানে আঁকাবো। এখানে আপনারা একটি ছোট পিস্টন দেখতে পাবেন, এবং এই ছোট পিস্টনটি একটি বড় পিস্টনের সাথে সংযুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ছোট পিস্টন, আর ছোট পিস্টনটির যে ক্ষেত্রফল সেটি হচ্ছে A1, আর এখানে একটি পিস্টন আমরা দেখতে পাচ্ছি। তো এই পিস্টনটির উপরে আমরা F বল প্রয়োগ করেছিলাম উপর থেকে নিচের দিকে, আর এখানে যে ক্ষেত্রফল, সেই ছোট পিস্টনটির ক্ষেত্রফল হচ্ছে A1, আর আমরা এখানে বল প্রয়োগ করেছি F1। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে যে তরল ছিল, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে A1 ক্ষেত্রফলে আমরা বল প্রয়োগ করেছিলাম F1, ঠিক আছে। তাহলে একক ক্ষেত্রফলে সেই অনুভূত বলের পরিমাণ হবে F1/A1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পিস্টনটি আমরা ব্যবহার করেছি, এই পিস্টনটির দ্বারা আমি A1 ক্ষেত্রফলে F1 বল প্রয়োগ করার কারণে এখানে F1/A1 চাপ অনুভূত হচ্ছে। এই চাপ তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে, প্রিয় শিক্ষার্থীরা, এই চাপ তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে এই A পিস্টন থেকে তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে B পিস্টনে এসে পৌঁছাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে যে ব্যাপারটি বুঝতে পারছি সেটি হচ্ছে এই পিস্টনটিকে যখন নিচের দিকে বল প্রয়োগ করা হয়েছে পিস্টনটির উপর, তখন পিস্টনটি এই ছোট সিলিন্ডারের ভেতরের যে তরল, সেই তরলকে ঠেলে সামনের দিকে নিয়ে গেছে। অর্থাৎ প্রথম পিস্টন থেকে কিছুটা তরল অপসারিত হয়েছে। এই অপসারিত তরল আসলে এই ছোট পিস্টন থেকে, অর্থাৎ এ সিলিন্ডার থেকে বি সিলিন্ডারের দিকে প্রবাহিত হয়েছে। অর্থাৎ এ সিলিন্ডার থেকে অপসারিত তরল বি সিলিন্ডারে এসে জমা হয়েছে, আর এ সিলিন্ডারে, অর্থাৎ ছোট সিলিন্ডারটিতে যে চাপ অনুভূত হয়েছে, সেই চাপও তরলের মধ্য দিয়ে আসলে এ থেকে বি এর দিকে সঞ্চালিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এই যে বড় ক্ষেত্রফল বিশিষ্ট এখানে একটি পিস্টন আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে F/A পরিমাণ চাপ, এইখানেও F/A পরিমাণ চাপ হিসাবেও F1/A1 পরিমাণ চাপ হিসাবেই অনুভূত হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানকার যে ক্ষেত্রফলটা ছিল সেটা A1, আর A1 ক্ষেত্রফলটা আসলে ছোট A2 এর থেকে, অর্থাৎ এখানে A2 ক্ষেত্রফলটা বড়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি এর আগে যে ক্ষেত্রফল যখন বেশি হয় তখন অনুভূত বলের পরিমাণ বেড়ে যায়, কারণ এখানে চাপ একই থাকলেও প্রিয় শিক্ষার্থীরা, এই পরিমাণ চাপ আপনারা যদি চিন্তা করেন যে এইটুক ক্ষেত্রফল হচ্ছে, এই A1 হচ্ছে 1 মিটার স্কোয়ার,
তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বি পিস্টন যেটি আছে বা বি সিলিন্ডারটি তার ক্ষেত্রফল আমরা ধরে নিলাম 3 মিটার স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটাকে আপনি যদি 3 ভাগে ভাগ করেন তাহলে আমরা দেখব এখানে যে পরিমাণ চাপ অর্থাৎ F1/A1 চাপ অল্প একটু ক্ষেত্রফলের ভিতরে অনুভূত হচ্ছিল, কিন্তু F1/A1 চাপ এখন এই যে বড় সিলিন্ডারটির 3টা অংশে বা 3টা ক্ষেত্রফলে এসে অনুভূত হচ্ছে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে অনুভূত বলের পরিমাণ বেড়ে যাবে, কারণ F1/A1 চাপ আমরা জানি যে চাপের পরিমাণ কমে যাবে না, চাপের পরিমাণ সেম থাকবে। তাহলে এখানে একক ক্ষেত্রফলে অনুভূত চাপ এখানে সেটা 3টা ক্ষেত্রফলের উপর যে ওই সেম পরিমাণ চাপ পড়ছে, অর্থাৎ এই যে পিস্টনটি আছে অর্থাৎ বি সিলিন্ডারের যে পিস্টন সেই পিস্টনটি একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করবে। প্রিয় শিক্ষার্থীরা এই ঊর্ধ্বমুখী বলের পরিমাণ হবে হচ্ছে F2 এবং আমরা অনুমান করতে পারি যেহেতু বি পিস্টনটির ক্ষেত্রফল বেশি, বি পিস্টনটির ক্ষেত্রফল বেশি, ফলে বি পিস্টনে যে অনুভূত বল F2 সেটা অবশ্যই F1 এ পিস্টনে অনুভূত বলের থেকে অনেক বেশি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে ছোট কোনো ক্ষেত্রফলে আমরা যদি বল প্রয়োগ করি তাহলে সেই বলের কারণে পিস্টনটি এখান থেকে তরলের উপর একটি চাপ প্রয়োগ করবে, সেই চাপ তরল সহ তরলের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আমাদের বি পিস্টনে এসে জমা হবে। বি পিস্টনের ক্ষেত্রফল বেশি, তাহলে সেম পরিমাণ চাপ ওই বি পিস্টনের ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করবে, যার কারণে বলটা বেশি অনুভূত হবে। তাহলে আমরা এখানে ম্যাথমেটিক্যালি বুঝতে পারছি যে A1 ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করেছি F1 এবং সেই যে চাপটা অনুভূত হচ্ছে সেটা হচ্ছে F1/A1। প্রিয় শিক্ষার্থীরা এবং এই পরিমাণ চাপ যদি এখন A2 এর উপর অনুভূত হয় তাহলে সেখানে বল কি পরিমাণ পাওয়া যাবে? সেখানে বল পাওয়া যাবে হচ্ছে F1/A1 ইন্টু A2। প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই জানেন আমরা পড়েছিলাম P ইকুয়াল টু F/A। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আবার F ইকুয়াল টু P ইন্টু A। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা একটু চিন্তা করেন, আমরা প্রথম পিস্টনে যে ছোট পিস্টনে বা A1 ক্ষেত্রফলে আমি যখন F1 বল প্রয়োগ করেছিলাম সেই চাপের পরিমাণ ছিল P ইকুয়াল টু F1/A1। আমরা প্যাসকেলের সূত্রে দেখেছি এই চাপ কিছুমাত্র কমে যাবে না, এই সবটুকু চাপই তরলের মধ্যে সঞ্চালিত হবে, ঠিক আছে? এবং এই চাপটা এই F1/A1 এই চাপটা এখন অনুভূত হচ্ছে A2 ক্ষেত্রফলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা P মানে কি? P মানে হচ্ছে F1/A1 এবং এই চাপটা এখন বি সিলিন্ডারের কতটুকু ক্ষেত্রফলের উপর অনুভূত হচ্ছে? প্রিয় শিক্ষার্থীরা এই চাপটি এখন A2 বি সিলিন্ডারের A2 ক্ষেত্রফলের উপর অনুভূত হচ্ছে। তাহলে এখানে এর পরিমাণ কত বসবে? এর পরিমাণ বসবে হচ্ছে A2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বি সিলিন্ডারে অনুভূত বলের পরিমাণ কি পাচ্ছি? বি সিলিন্ডারে অনুভূত বলের পরিমাণ পাচ্ছি F1/A1 ইন্টু A2। প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে বুঝতে হবে যে এই A2 এর মান বেশি, এই কারণে F2 এর মান বেশি হবে। A2 এর মান বেশি এই কারণে F2 এর মান বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা বিষয়টি এভাবে চিন্তা করি যে 5টি আপেলের দাম মনে করেন 40 টাকা, তাহলে একটি আপেলের দাম হচ্ছে 40/5 মানে 40/5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 10টি আপেল, তার মানে এখানে মান যদি বেশি হয় তাহলে আমরা 40 ইন্টু 10/5, তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখেন এখানে মান হচ্ছে 8 কিন্তু এখানে মান হয়ে যাচ্ছে 80। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আপনারা খেয়াল করেন এখানে এইখানকার মানটা মানে এই রাশিটার মান যত বেশি হবে তত আমরা ভাগফলটাও বা বেশি পরিমাণ পাবো। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখন এখানে A2 বেশি, এই A2 বেশি বলে এই যে চাপ এই চাপটা তো সেম থাকবে এবং এই চাপের সাথে যখন A2টা গুণ হবে তাহলে ক্ষেত্রফলটা বেশি হওয়ার কারণে এই রাশিটার যে রেজাল্ট সেই রেজাল্ট হচ্ছে F2, সেই F2 অবশ্যই বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি যদি এই ব্যাপারটাকে একটু ম্যাথমেটিক্যালি দেখাই, মনে করেন এই যে ক্ষেত্রফলটা A1, তোর A1 ইকুয়াল টু মনে করেন আমি বললাম হচ্ছে A, ঠিক আছে? আর এখানে যে এই যে বড় পিস্টনটি অর্থাৎ বি সিলিন্ডারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরলাম A2 ইকুয়াল টু
3 ইন্টু এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আপনাদের সিম্পলি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আপনারা বোঝার চেষ্টা করেন। এখানকার সিলিন্ডারটির ক্ষেত্রফল যা, বি সিলিন্ডারটির ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সিলিন্ডারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের 3 গুণ। প্রিয় শিক্ষার্থীরা আমি আপনাদেরকে বলি এ সিলিন্ডারটিতে যে চাপ অনুভূত হবে অর্থাৎ আমরা বলি এ সিলিন্ডারে চাপ যদি আমরা বের করি তাহলে পি আমরা ইকুয়াল টু পাবো হচ্ছে F1/A। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এ সিলিন্ডারে যে বল, এ সিলিন্ডারে বল সেটা তো আমরা পাচ্ছি হচ্ছে F1। ওকে, এখন আমরা বি সিলিন্ডারে আসি, অর্থাৎ বি সিলিন্ডারে আমরা যদি চাপের কথা হিসাব করি তাহলে বি সিলিন্ডারে আমরা বলছি চাপ এফ পি ইকুয়াল টু আসলে F1/A। এটা আমাদের ঠিক থাকবে, কারণ চাপ কমে যাবে না বা চাপ বেড়ে যাবে না, চাপ সমানভাবে সব দিকে সঞ্চালিত হবে। কিন্তু আমরা যদি বি সিলিন্ডারে বল হিসাব করতে চাই তাহলে বি সিলিন্ডারে বল মানে হচ্ছে F ইকুয়াল টু পি ইন্টু এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা পি মানে কত পাচ্ছি? পি মানে পাচ্ছি F1/A। আচ্ছা এ, প্রিয় শিক্ষার্থীরা এখন আপনি একটুখানি চিন্তা করে আমাকে বলেন তো যে বি সিলিন্ডারের ক্ষেত্রফল কত? আপনারা বলবেন বি সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে 3 ইন্টু এ। তাহলে বাচ্চারা এ আর এ যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আপনারা এখন কি বলতে পারেন? আপনারা এখন বলতে পারেন 3 ইন্টু F1। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে বি সিলিন্ডারে বলটাকে যদি F2 বলি তাহলে রেজাল্ট আমরা কি পেলাম? রেজাল্ট হচ্ছে বি সিলিন্ডারের বল এ সিলিন্ডারের বলের থেকে 3 গুণ বেশি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে 3 গুণ বেশি হলো কেন? কারণ এখানে ক্ষেত্রফল 3 গুণ বেশি তাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি চাপ সেম থাকবে যদি ক্ষেত্রফল সেম থাকে। মনে করেন এই পিস্টনটার ক্ষেত্রফল আর এই পিস্টনটার ক্ষেত্রফল যদি সেম হতো, অর্থাৎ আমরা বলতে পারি যদি A1 ইকুয়াল টু A2 হতো তাহলে F1 ইকুয়াল টু F2 হতো। ওকে, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে মনে রাখতে হবে যে বিষয়টি সেটা হচ্ছে যদি A2 গ্রেটার দ্যান A1 হয় তাহলে অবশ্যই যে সিলিন্ডারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি সেখানে অনুভূত বল বেশি হবে, আর যার ক্ষেত্রফল কম সেখানে অনুভূত বল কম হবে। তার মানে ছোট সিলিন্ডারের পিস্টনে যদি আপনি বল প্রয়োগ করেন সেই বলের জন্য সৃষ্ট অনুভূত চাপ যখন বেশি ক্ষেত্রফলের উপর যে পড়ে তাহলে সেই বেশি ক্ষেত্রফলে অনুভূত বলের পরিমাণ বহুগুণে বেশি হবে প্রথম বল থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে বল বৃদ্ধিকরণ নীতি আলোচনা করার চেষ্টা করেছি, আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টনে সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে, সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা যে রাশিটা পেলাম সেটা আমরা একটু সিম্পলিফাই করে দেখতে চাই। তাহলে আমরা এখানে যে রাশিটা পেয়েছি সেটা আসলে F2 ইকুয়াল টু F1/A1, অর্থাৎ আমরা যে চাপটা প্রথম পিস্টনে পেয়েছিলাম সেই চাপটা বড় পিস্টনের ক্ষেত্রফলে যখন অনুভূত হয়েছে, অর্থাৎ A2 এটা বেশি, এটা বড়, এই মানটা হচ্ছে বড়। এই মানটা বড় হওয়ার কারণে এই চাপটা তো সেম আছে, এর সাথে গুণ হয়ে এই Fটাও হয়ে গেছে হচ্ছে বড়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা F2 ইকুয়াল টু F1 ছোট পিস্টনে প্রযুক্ত বল, A1 ছোট পিস্টনের ক্ষেত্রফল ইন্টু A2 বড় পিস্টনের ক্ষেত্রফল, ফলে রেজাল্টটাও আসলে বেশি। তাহলে আমরা এর পরের লাইন কি লিখতে পারি? আমরা এর পরের লাইন লিখতে পারি F2/F1। প্রিয় শিক্ষার্থীরা F2/F1 ইকুয়াল টু ডান পাশে কি থাকছে? A2/A1। আমরা এটা মনে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা এটাকে যদি আপনি আরো অন্যভাবে লিখতে চান তাহলে আপনারা আমাকে বলতে পারেন স্যার আমি F1 উপরে লিখব, F2 নিচে লিখব। আপনারা শুধু এটা মনে রাখবেন F1 উপরে মানে আপনাকে A1 উপরে লিখতে হবে, F2 নিচে A2 নিচে, এমনি আর কোনো প্রবলেম নাই। আপনারা এভাবেও লিখতে পারেন, আপনারা এভাবেও লিখতে পারেন। আর আমরা সর্বোপরি যেটা লিখতে পারি সেটা হচ্ছে F2 ইকুয়াল টু আসলে F1/A1 ইন্টু A2। A2 ক্ষেত্রফল বেশি বলে F2 এর পরিমাণ বেশি।
প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের লেকচারটি আপনারা উপভোগ করেছেন এবং প্যাসকেলের সূত্র এবং বল বৃদ্ধিকরণ নীতি এই দুটি টপিকই আপনারা সুন্দরভাবে ফিল করতে পেরেছেন। যদি আমার লেকচারটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন এবং এরকম মজার এবং গুরুত্বপূর্ণ লেকচারগুলো সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অল দ্য বেস্ট।